তো সবাইকে শুভ দুপুর বলবো নাকি? হ্যাঁ, অপরাহ্ন। তো আজকে আমাদের শুনতে পাচ্ছ সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে। জি স্যার, ক্লিয়ার। সো ডাইং অফ সিল্ক ফেব্রিক উইথ অ্যাসিড ডাই। অ্যাসিড ডাই সম্পর্কে আমরা এখনো পড়িনি। থিওরি থেকে ল্যাবে মানে থিওরিতে পিছিয়ে ল্যাবে এগিয়ে আছি। যদিও থিওরিটা পড়া দরকার আগে। তো কিছু করার নাই, শেষ করে দিব আমরা। দেখো, ডাইং অফ সিল্ক ফেব্রিক উইথ অ্যাসিড ডাই। এখানে দুটো টার্ম রয়েছে আমাদের বোঝার জন্য। প্রথমত হচ্ছে একটা সিল্ক ফেব্রিক, সেকেন্ডলি যেটা আরেকটা হচ্ছে অ্যাসিড ডাইস। তো এই দুটোই আমাদের কাছে অজানা। যদিও আমরা র মেটেরিয়াল 1 পড়েছি, সেই ক্ষেত্রে আমরা সিল্ক ফেব্রিক সম্পর্কে অনেকেই জানি যে সিল্ক ফেব্রিকটা হচ্ছে আমাদের ইয়ের জন্য প্রোটিন ফাইবার। তো সর্বপ্রথম ফিলামেন্ট, ন্যাচারাল ফিলামেন্ট ফাইবার হচ্ছে সিল্ক। তো এটার ইতিহাসও আমরা হয়তো একটু জেনেছি যে চীনে যখন ওই চা খাচ্ছিল কে, কোন রাজা এমপারার, মানে মনে নাই নামটা, উপর থেকে ওই ইয়ের গুটি পড়ছে, সিল্কের রেশমের গুটি পড়ে, তখন সে যখন উঠাতে গেছে তখন সেখান থেকে তন্তু বের হয়। তো ঠিক এভাবেই সিল্কের ইতিহাসটা চলে এসেছে। তো সেই সিল্ক এক প্রকার প্রোটিন ফাইবার, ন্যাচারাল ফিলামেন্ট, সেটা সম্পর্কে আমরা জানবো উইথ অ্যাসিড ডাই দিয়ে ডাইং। অ্যাসিড ডাইস এর ক্ষেত্রে যদি আমরা বলি, অ্যাসিড ডাই হচ্ছে অ্যান আয়নিক ডাই হুইচ কন্টেইনিং নেগেটিভ চার্জ। আমরা এর আগে কি ডাই পড়েছিলাম, সেটা হচ্ছে ডিরেক্ট ডাই। স্যাম, ডিরেক্ট ডাইসও অ্যানায়নিক ডাই, অর্থাৎ নেগেটিভ চার্জ কন্টেইন করে ওয়াটারে দিলে। তো দেখো, অ্যাসিড ডাই ইজ এ ডাই হুইচ salt of sulfuric, carboxylic or phenolic organic acid chemically. Acid dye are made for wool, silk and nylon. All are protein fiber. The dyeing is carried out in acidic medium. And these dyes are in a intighted tube dyeing, yarn dyeing সবটাই করা যায়। তো মূল মেকানিজমটা এখানে অ্যাসিড ডাইংস এর ব্যাখ্যা করা হয়নি, আমি একটু ব্যাখ্যা করছি। তো আমরা জানি সিল্ক এবং উলের, এটা যদি সিল্ক এবং উল হয়, সর্বশেষ প্রান্তে NH2 থাকে। এই NH2 প্রোটিনটার সাথে আমাদের যে ডাই রয়েছে অ্যাসিড ডাই, অ্যাসিড ডাইটা কিন্তু আমাদের কি ডাই? অ্যানায়নিক ডাই, মানে হচ্ছে নেগেটিভ চার্জ। তো এটার যখন, এটা সাধারণত পজিটিভ, NH2 টা সাধারণত পজিটিভ। তো পিএইচ যত কমানো যায় 2 থেকে নিচের দিকে, অর্থাৎ 4 থেকে বা 5 থেকে নিচের দিকে 5, তো তত এর পজিটিভ চার্জের পরিমাণ বেড়ে যায়। কিন্তু প্রবলেম হচ্ছে যে 2 তো খুবই অ্যাসিডিক, এর চেয়েও যদি 2 বা এর নিচে কমানো হয় আমার স্যাম্পলটা ড্যামেজ হয়ে যাবে। সো স্যাম্পলের টেনজাইল স্ট্রেংথের সাথে আমরা সিল্ক ডাইং এর প্রায় 4.5 বা 5 বা 4 এরকম রাখি। তাহলে কি হচ্ছে, সিল্কের এই প্রান্তে পজিটিভ, এর আগে কি কটনের প্রান্তে নেগেটিভ চার্জ হতো, তাই না? তো নেগেটিভ ডাই দিয়ে চার্জ তখন ডাইং করতাম, তখন আমাদের কি সল্ট ইউজ করতে হতো ফর রিডিউসিং দিস চার্জ। এখন যখন আমরা এমআই অর্থাৎ সিল্ক ফেব্রিক, প্রোটিন ফেব্রিক ডাইং করছি, প্রোটিন ফেব্রিক কিন্তু পানিতে ইমার্স করলে সেটা পজিটিভলি চার্জড হয়, অর্থাৎ তাদের NH2 যেটার কারণে প্লাস পজিটিভ ক্যাটায়নিক। তো আলটিমেট ক্যাটায়নিক ডাই অ্যানায়নিক, ক্যাটায়নিক ফাইবার অ্যানায়নিক ডাই পরস্পরের সাথে বন্ড তৈরি করবে। ক্লিয়ার? ওকে। এখন এখানে তারা তখন বন্ড তৈরি করবে। এখন কোশ্চেন হচ্ছে যে এটা যদি আমরা আরো বাড়াই নিউট্রাল থেকে পরে 7, 8, 9, তখন কি হবে? এই পজিটিভ চার্জটা কমে গিয়ে নেগেটিভ চার্জটা বৃদ্ধি পাবে। তখন সেটা আবার বেসিক ডাই দিয়ে ডাইং করা যাবে। তো আলটিমেট তাতেও কিছু ড্যামেজ হয়, সেজন্য আমরা মোটামুটি, যেহেতু এটাকে প্রোটিন ফেব্রিক, সেহেতু এটার পজিটিভ চার্জটাকে একটু বাড়িয়ে নিয়ে নেগেটিভ ডাই দিয়ে ডাইং করি, সল্ট লিঙ্কেজ তৈরি হয়। তো এখানে অনেক প্রকার অ্যাসিড ডাইস আছে, সল্ট কন্ট্রোলেবল, লেভেলিং কন্ট্রোলেবল ইত্যাদি। তো এখানে সাধারণত যে সমস্ত কেমিক্যাল গুলো ইউজ করা হয় সেগুলো আমরা দেখব। তো মূলত এই যে মেকানিজম, এটি হচ্ছে অ্যাসিড ডাইসের ডাইং উইথ প্রোটিন ফাইবার, সেটা যে কোনো প্রকার প্রোটিন ফাইবার হতে পারে। মূল মেকানিজম এটাই। আজকের অবজেক্টিভসটা কি? আজকের অবজেক্টিভসটা হচ্ছে এই অ্যাসিড ডাইং প্রসেস সম্পর্কে জানা, ডিফারেন্ট কেমিক্যালের অক্সিলারি কি কি লাগে সেটা সম্পর্কে জানা, এন্ড প্যারামিটারস অফ ডাইং সিল্ক ফেব্রিক উইথ ডাই সম্পর্কে জানা। কি কি লাগবে এগুলো তো নরমাল প্রতি ল্যাবেই লাগে, পিপেট, মেজারিং সিলিন্ডার, ডাইং মেশিন। ওকে,
তো আমরা এনি ফর্মে ডাইং করতে পারি, ফিলামেন্ট ফর্মে ডাইং করতে পারি, ফেব্রিক ফর্মে ডাইং করতে পারি। তো অবশ্যই আমরা তো পড়েছি যে প্রি ট্রিটমেন্টে সেটা হচ্ছে যে কটনের যেমন স্কাওয়ারিং করে থাকে ঠিক সেভাবেই এটার আমরা প্রি ট্রিটমেন্ট করতে পারি, সেটাকে আমরা সিল্ক স্কাওয়ারিং বলি। সিল্কের ভিতরে যে ফাইব্রন এবং ফাইব্রন থাকে এবং সাথে যে আঠাটা থাকে, আর কি নাম ভুলে গেলাম, সেরিসিন, সেই সেরিসিনটাকে রিমুভ করা হয় সিল্ক ডিগামিনের মাধ্যমে। তাহলে সেই সিল্ক ডিগামিং করে ফেললে আঠাটা চলে গেলে শুধু ফাইব্রনটা থাকলো, তারপর আমরা ডাইং এ যাব। ওকে, প্রি ট্রিটমেন্টের পরে ডাইং এ অ্যাসিড ডাইস 3% শেড, এটা অ্যাকর্ডিং টু দ্য ফেব্রিক এখানে লিখে দেওয়া লাগতো অবশ্য, অন দ্য ওয়েট অফ দ্য ফেব্রিক, কারণ এটা আবার অন দ্য ওয়েট অফ দ্য পাতও হয়ে থাকে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে অন দ্য ওয়েট অফ দ্য ফেব্রিক ইউজ করা হয়। তোমরা দুটোই ইউজ করতে পারো, অন দ্য ওয়েট অফ দ্য ফেব্রিক, অন দ্য ওয়েট অফ দ্য বাথ, অর্থাৎ ডাইং বাথে টোটাল লিকুয়ার কত বা সেটার উপর বেস করে কত পার্সেন্ট। অ্যাসিটিক অ্যাসিড, এই যে অ্যাসিটিক অ্যাসিড আমরা ইউজ করতেছি, এখানে যে 2 মিলি দেওয়া আছে, 2 মিলি যে ইউজ করতে হবে এমনটা নয়। অ্যাসিটিক অ্যাসিডটা দিয়ে জাস্ট আমরা আমাদের রিকোয়ার্ড যে পিএইচ 4 থেকে 5 বা 5.5 এটা আমরা মেইনটেইন করব, তাতে যতটুকু দেওয়া লাগে। এটা ডিপেন্ড করে বিভিন্ন এলাকার পানি বা ইত্যাদির উপর, বা যেটা নিয়ে আমরা কাজ করছি, সো এটা মেজার করে নিতে হবে। এছাড়াও পানির ক্ষরতা দূর করার জন্য বা থাকতে পারে সেজন্য সিকুইস্টারিং এজেন্ট আমরা ইউজ করব। এটা মিলি পার লিটার হতে পারে অথবা গ্রাম পার লিটার হতে পারে, কারণ লিকুইড হলে মিলি পার লিটার লিখবো, সলিড হলে গ্রাম পার লিটার লিখবো। ওয়েটিং এজেন্ট, লেভেলিং এজেন্ট, এখানে আশ্চর্যের একটা বিষয়, সেটি হচ্ছে যে লেভেলিং এজেন্ট মানে কি তোমাদেরকে এখনো পড়াইনি। লেভেল অর্থাৎ লেভেলিং এজেন্টের কাজটা কি? লেভেল ডাইং করা, তাই না? একবারে লেভেল ডাইং করা। তোমাদের বোধহয় একটা খিচুড়ির উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম কিনা মনে নাই, যে বাঙালি যখন সস্তায় ফ্রি মনে করো কোথাও খিচুড়ি বিতরণ করা হবে, তখন মনে করো যে লোকের প্রচন্ড উৎপাত, কার আগে কে নিবে নাই, শেষ হাওয়া হয়ে গেছে। কিন্তু যখন তুমি এখানেই এই খিচুড়ি বিতরণটাকেই দুটা পুলিশ দিয়ে অথবা দুটো চৌকিদার দিয়ে করাবা, সবাই তখন কিন্তু ঠিকই লাইন ধরবে, তখন কিন্তু সবাই একটা একটা করে নিয়ে যাবে। তো ডাইং এর কাহিনীটা অনেকটা সেরকমই, যে প্রথম কয়েক সেকেন্ড কয়েক মিনিটে প্রচুর পরিমাণে ডাই এক্সিউশন হয় ফেব্রিকে, তো ফলে ফেব্রিকের সারফেসে আনইভেন ডিপোজিট হয়। এই আনইভেন ডিপোজিট হওয়ার কারণে আমাদের ফেব্রিকের যে ডাইংটা সেটা লেভেল হয় না, লেভেল হয়ে যায়। এই জন্য এখানে আমাদের এরকম কিছু চৌকিদার দরকার হয়ে থাকে। তো এবারে বিভিন্ন প্রকার রিটার্ডেন্ট কেমিক্যাল যাদেরকে বলা হয় বা লেভেলিং কেমিক্যাল যাদেরকে বলা হয়, এগুলো ইউজ করা হয়। তো এই অ্যাসিড ডাইসের ক্ষেত্রে আমরা যে সল্টটা রিয়েক্টিভ ডাইং এর সময় আহ, আমাদের নেগেটিভ চার্জটাকে নিউট্রাল করার জন্য ইউজ করতাম, সেখানে এই সল্টটাই এখানে রিটার্ডেন্ট কেমিক্যাল হিসেবে কাজ করে। সো লেভেলিং এজেন্ট আমরা রিটার্ডেন্ট এজেন্ট সল্ট দিয়েও করতে পারি, অথবা এনি কমার্শিয়াল লেভেলিং এজেন্ট আমরা ইউজ করতে পারি। টেম্পারেচার 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 60 তো হবে, নো ম্যাটার, 60 to 100। তো মোটামুটি হাই টেম্পারেচার 90 বা 100 করা হয়। 60 তো ম্যাক্সিমাম, অ্যাসিড ডাইসের ক্ষেত্রে সাধারণত আমরা 90-100 করি। টাইম 60 মিনিট। তো এটা ডিপেন্ড করছে অ্যাকর্ডিং টু দ্য শেড পার্সেন্টেজ রিকোয়ারমেন্টস এর উপরে। মোটামুটি ল্যাবরেটরিতে 60 মিনিট করা হয়। পিএইচ তো আমরা জানি 4 থেকে 4 পয়েন্ট বা 5.5। ম্যাটেরিয়াল টু লিকুইড রেশিও 1:20। ফ্যাক্টরিতে সাধারণত ডাইন করা হয় 1:7-8। এটা যত কমানো যাবে আমার তত কেমিক্যালের পরিমাণ কম লাগবে, এনার্জির পরিমাণ কম লাগবে, এটা যত কমে ডাইং করা যায়। এখন তো ওই যে কোল্ড প্যাথ বেস যে ডাইং গুলো, সেখানে 1:3, 1:2, 4 এরকমের ডাইং করা হয়, খুবই কমিয়ে আনা হয়েছে। এক্সজস্টের ক্ষেত্রে সাধারণত একটু বেশিই লাগে। তো এটা হচ্ছে আমাদের রেসিপি, যেটা দিয়ে আমরা স্যাম্পল সাইজ এখানে বলে দেওয়া নাই, স্যাম্পল সাইজ যে কোনো হতে পারে, 5 গ্রাম 10 গ্রাম, যেটা হবে সেটা অনুসারে ক্যালকুলেশন করতে হবে। ওকে, আমরা এবার ক্যালকুলেশনে চলে যাব। ধরে নিই স্যাম্পল ওয়েট 5 গ্রাম, তাহলে টোটাল লিকুয়ার 1:20 হিসেবে কত হবে? 100 মিলি। ডাইসের পরিমাণ কত? 3% সেটা ডাইং করব। 3% সেটা ডাইং করতে গেলে আমার কি করতে হবে? ডাইস এটা দিয়ে কত? 3 গুণন 5, 3% সেট 5 গ্রাম স্যাম্পল বাই 100.1 গ্রাম, 1.5 গ্রাম। এই 1.5 গ্রাম আমরা সরাসরিও নিতে পারি, কিন্তু যেহেতু 0.15 গ্রাম নেওয়া মাপা একটু কষ্টকর, সে অথবা আমরা স্টক সলিউশনও করতে পারি, কোনো সমস্যা নেই। তো যদি তোমরা স্টক সলিউশন করতে চাও ডাইসের, তাহলে কি করতে হবে? সোজাভাবে যদি আমরা 100 মিলি ওয়াটারে 15 গ্রাম ডাই নেই, তাহলে 1 মিলিতে কত হবে? অথবা 5 গ্রাম ডাই নেই, 15 বেশি হয়ে যাচ্ছে, 1 গ্রাম নেই, তাহলে প্রতি মিলিতে কত আসবে? তোমরা একটু ভাগ করো, রায়ান ভাগ করো, 5 ভাগ
100 তাহলে 0.05 না। আচ্ছা, যা আসবে সেটাকে আমরা কি করছি, এখন আমার লাগবে কতটুকু, 0.15 মিলি। তাহলে 0.15 মিলি কতটুকু দরকার, কয় মিলি দিয়ে গুণ দিলে হবে এখানে, আচ্ছা 5 25 25 3 দিয়ে স্যার 3 মিলি স্যার। 3 মিলি 3 মিলি দিলে এখান থেকে যদি আমি, দেখো আবার বলছি, আমরা যদি 100 মিলিতে 5 গ্রাম ডাই ডিজলভ করি, তাহলে প্রতি মিলিতে ডাইসের পরিমাণ 100 মিলিতে আমরা কত পার্সেন্ট সেট করছি, 5%, মানে 5% স্টক সলিউশন করছি। তাহলে 5 গ্রাম যখন আমরা ডিজলভ করব, প্রতি মিলিতে আসবে তো 0.05 0.05 গ্রাম পার মিলি। তাহলে আমার লাগবে কত, 0.15। তাহলে 0.15 কে আমি যদি এখান থেকে 3 মিলি নেই, তাহলে আমার টোটাল 1.5 গ্রাম আসতেছে। তাহলে আমি একটা স্টক সলিউশন করব, 100 মিলি পানিতে 5 গ্রাম ডাই ডিজলভ করব, কনসেন্ট্রেট হবে কিন্তু। তো আমরা 1 গ্রাম নিলে 15 মিলি নেওয়া লাগতো, যেটা করো তুমি স্টক সলিউশন, সমস্যা নাই। সেখান থেকে তাহলে আমি নিচ্ছি 3 মিলি, ওকে সরি 3 মিলি ডাই, কোথায় গেল, হ্যাঁ 3 মিলি ডাই, ওকে। অ্যাসিটিক অ্যাসিডটা করে নিতে পারো, অথবা এটা আসলে ওইভাবে মাপা হয় না, একটু অ্যাড করা হয়, ধরে নাও আমরা ক্যালকুলেশন করেই বের করব। তাহলে অ্যাসিটিক অ্যাসিড কত ছিল, 2 গ্রাম পার লিটার। তাহলে কোথায় অ্যাসিটিক অ্যাসিড একটু দেখে নেই, হ্যাঁ 2 মিলি পার লিটার, 2 মিলি পার লিটার আমার, তাহলে এখানে 20 কেন, এটা হবে না, দেখো তাহলে আমার কত, 2 গুণন স্যাম্পলের পরিমাণ কত, টোটাল লিকুইডের পরিমাণ কত, 100 না, 100 স্যার। হ্যাঁ এটা ভুল হয়েছে। তাহলে 2 গুণন 100 বাই 1000 কত আসে, এই 2 শূন্য কেটে যাবে, হাফ। জি স্যার। তাহলে কতটুকু আসলো, হাফ মিলি। হাফ মিলি মেপে নিতে পারো, অথবা এটারও স্টক সলিউশন চাইলে করতে পারো, কোনো সমস্যা নাই। তা হাফ মিলি তো মাপাই যাবে না, হিসাব ঠিক আছে কি, আমাদের কি হিসাব ঠিক আছে, না স্যার ভুল হয়েছে, ভুল হয়েছে আমাদের তো স্যাম্পল, 0.2 হবে স্যার এটা। দাঁড়াও 0.2 হবে কেন, আমাদের লিকুইড কত, 100 মিলি না, স্যার 100 মিলি স্যার। ঠিক আছে, 2 গুণন 100 200 ভাগ হচ্ছে 1000, 0.2 0.4 স্যার। 0.445 না, 2 গুণন, স্যার 2/10 আসে স্যার, তাই 2/10 তো স্যার 0.2 0.2। 0.2, আচ্ছা এটা কেটে দেই, আচ্ছা 0.2, তাহলে এই 0.2 আমরা আবার নিব, স্টক সলিউশন করব। 100 তে যদি আমরা 1 করি, তাহলে পার মিলিতে কত আসবে, রায়ন কত আসবে, 1/100 সমান সমান 0.01। এটা তাহলে জি স্যার। 20 লাগবে, গুণন 20, 20 লাগবে না, জি স্যার 20 লাগবে। 0.01 0. গুণন 20, 20। তাহলে এখান থেকে আমরা কতটুকু নিব, 20 মিলি। বাকিরা বুঝতেছে কিনা আমি বুঝতে পারছি না, 20 মিলি নিলাম। ওয়েডিং এজেন্ট একই পরিমাণ 2, ওয়েডিং এজেন্ট কতটুকু, এটা হচ্ছে 1 মিলি পার, এটা ভুল হয়েছে, তাহলে এটাও বের করে নিতে হবে, 1 গুণন 100 বাই 1000 ভাগ 1000 কত আসবে, 0.1 0.1। 0.1 স্যার। তাহলে একইভাবে এই স্টক সলিউশনই করব, এটাই করব, 1%ই করব, ঠিক আছে। তাহলে সেখান থেকে 10 মিলি নিলেই হয়ে যাবে, 10 মিলি নিতে হবে স্যার। 10 মিলি, ওকে। তাহলে আর কি থাকলো, আর কিছু নাই। আরো যদি কোনো কেমিক্যাল ইউজ করো, লেভেলিং, ঠিক আছে, তাহলে সেটারটা দিয়ে দিবা, এখানে লেভেলিং আছে, একইভাবে করলে লেভেলিং আরো 10 মিলি আসবে, 1% করলে শেষ, আর কিছু নাই। ওকে, তাহলে তুমি এখন হিসাব করো, 10 10 20 মিলি, আর 20 মিলি 40 মিলি, আর 3 মিলি কত হয়,
43 মিলি। তাহলে এর সাথে 43 মিলি পানি স্যার। যোগ করতে হবে কত মিলি? 57 মিলি। 57 মিলি। টোটাল 100 মিলি। তাহলে এইটুক সলিউশন নিব পটে, আর হচ্ছে বাকিটা পানি দিব, নিয়ে ডাইং করব আমরা কতক্ষণ? প্রথমে 40-50-এ ঘোরাবো সবগুলো একখানে দিয়ে, তাতে মিক্সিংটা ভালো হবে। ঠিক আছে, 10 মিনিটের মতো এখানে তারা ঘুরিয়েছে। এপাশে দিবা কার বাঁকাবা, তোমাদের নিয়মে আঁকাবা। তাহলে এখানে 10 মিনিট, এটা তো আর 10 মিনিট এত বড় জায়গা হবে না, একটু হিসেব করে দিতে হবে ফ্র্যাকশন গুলি, এই এতটুকু। তারপরে সেটা কততে উঠবে? 50 থেকে 100 বা 98। তো 100 যদি ধরি আমরা, তাহলে ধরে নাও 50 থেকে 100 2 ডিগ্রি পার সেন্টিগ্রেড উঠলে কত মিনিট লাগবে? 50 থেকে 25 মিনিট। 25 মিনিট স্যার। হ্যাঁ, 25 মিনিট লাগবে, অথবা 1 করলে 50 মিনিট লাগবে। উঠলো 100-এ মোটামুটি 60 মিনিট থাকবে এখানে, তাহলে 60। তারপর সেটা কুলিং হবে। এখন কুলিংটা সাধারণত ফেব্রিকটা যেন ধরা যায়, তো বেশি টেম্পারেচার নামাইতে গেলে বেশি এনার্জি লস। ফ্যাক্টরিতে সাধারণত 60-70-এ নামাই ফেলে, না হলে এটা এমনি ঠান্ডা হয়ে যায়। আর মূলত নামানোর দরকার 40-এ। ঠিক আছে, তো যত সময় লাগবে, তো এখানে একইভাবে 60 অথবা 40 যেটাই ধরো না কেন তোমরা, 100 থেকে 40-এর ক্ষেত্রে ডিফারেন্সটা 60, তাহলে যদি 2 ডিগ্রি করে হয় তাহলে এখানে 30 মিনিট হবে নামতে, অথবা ম্যানুয়ালি দিতে পারো যে তার ঠান্ডা হতে যত সময় লাগে। ঠিক আছে, এখানে যদি আমরা 100 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 60, তাহলে 40 থাকলো। 40-এ 2 ডিগ্রি করে হলে 2 ডিগ্রি সেন্টিগ্রেড হলে 25 মিনিট, 20 মিনিট হচ্ছে লাগলো, নামলো। স্যার নামার সময় স্যার খুব তাড়াতাড়ি নেমে যায়। হ্যাঁ, নেমে গেল, ওঠার সময় ঝামেলা। নেমের পরে কোল্ড ওয়াশ দিলা, হট ওয়াশ দিলা, ঠিক আছে, ধুয়ে ফেললা একটু, তারপর হট ওয়াশ দিলা। হট ওয়াশ সাধারণত আমরা 90-তে দিয়ে থাকি, 90-তে 10-15 মিনিট স্ট্যান্ডার্ড ডিটারজেন্ট এগুলো দিয়ে। তাতে করে কি হয়, আমার ফেব্রিকের সারফেসে যে সমস্ত ডাই বন্ড করে নাই বা আনরিয়েক্টেড আছে, সে সমস্ত ডাইগুলো কি হয়, চলে যায়। তো চলে গেলে তখন আমাদের যে কালার ফাস্টনেস প্রপার্টি সেটা ভালো হবে। কালার ফাস্টনেস প্রপার্টি সম্পর্কে তোমাদেরকে আগেও বলেছিলাম যে ফেব্রিক থেকে ডাইটা উঠে চলে যাবে, অর্থাৎ ফেব্রিকের সাথে ডাইটা তো বন্ড করবে, তাই না? একটু আগে আমরা দেখলাম যে সল্ট লিঙ্কেজ তৈরি করবে। তো যখন এই সল্ট লিঙ্কেজটা তারা সাধারণত তৈরি করতে পারবে, মানে করবে, কিন্তু যদি খুলে যায়, ভেঙে যায়, উইক হয়, তাহলে কি ডাইটা উঠে যাবে, এবং সেটা আমাদের জন্য খারাপ। তো সেজন্য যখন তুমি হট ওয়াশটা ভালো করে দিবা, যে সমস্ত আনফিক্সড ডাইটাই আছে সেগুলো আগেই উঠে চলে যাবে। ওই যখন টেস্ট করবা, সেই টেস্টের সময় কিন্তু দরকার হবে না। তো সেজন্য এই ওয়াশটা ভালো করে দিতে হয়, তাহলে একটু ইয়েটা ভালো হয়, সাধারণত ফাস্টনেস প্রপার্টিজ গুলো ভালো হয়। ওকে, ওয়ার্কিং প্রসিডিউর যেটা বললাম, 90-100 ডিগ্রিতে চালাতে হবে, চালিয়ে নামাতে হবে। অবশ্যই নিউট্রাল করে নিতে হবে, যেহেতু আমাদের অ্যাসিডিক বাত থাকে যায় একটু। তো পানি দিয়ে ধুয়ে দিয়েও করা যেতে পারে, অথবা হালকা অ্যালকালি যোগ করে সেটাকে নিউট্রাল করা যেতে পারে। তবে সাধারণত ওয়াশ কয়েকবার দিলেই সেটা নিউট্রাল হয়ে যায়। যদি ইন কেস কোনো ক্ষেত্রে না হয়, সেই ক্ষেত্রে আমরা এটা করতে পারি। ওকে, precaution কি? All chemical should be measured very carefully. Temperature should be increased very carefully. Should be added very carefully. Water timing should be maintained sincerely. This is very common phenomena. অবশ্যই আমাদের সিনসিয়ার হতে হবে মাপযোগের ক্ষেত্রে। কোথাও যদি একটু কম বেশি হয়ে যায়, ল্যাবরেটরিতে ডাইং করার সময় তোমরা বুঝবা যে এক একজনের একই জিনিস, একই শেড, এক একজনের তাও কম বেশি হয়ে গেছে। কেন? এই মাপযোগের কারণে। আর যখন সায়েন্টিফিক এরিয়াতে যাবা, সায়েন্টিফিক এরিয়াতে কাজকর্ম করবা, তখন তো আরো খুবই সিনসিয়ার হতে হবে। আমরা বলি না যে 5 গ্রাম স্যাম্পল মানে কি 5 গ্রামই হতে হবে? 5 গ্রামের একটু কম বেশি হলে কি সমস্যা হয়? অনেক সমস্যা। যে আমরা অনেক সময় 4 পয়েন্ট বা 4.98 মারে দেই যে হ্যাঁ এটাই 5 গ্রাম। বাট এগুলো কিন্তু যখন আরো সূক্ষ্মতর কাজ করতে যাবা তুমি, তখন ভেরি করবে। সো 5 গ্রাম মানে সেটা 5 গ্রামই, 5.00 এটা ইনশিওর করার চেষ্টা করতে হবে সব সময়ের জন্য। তো যাই হোক, এই ছিল আমাদের অ্যাসিড ডাই দিয়ে ডাইং। তোমরা রেসিপিটা তুলে রাখো, টাইম টেম্পারেচার তুলে রাখো। এখানে এসে সরাসরি 1 সপ্তাহ তোমাদের আমি ল্যাব করাবো, প্র্যাকটিক্যাল। তোমরা সবাই রেডি থাকবা, তখন শুধু কাজ করবা। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের সিল্ক ফেব্রিক সম্পর্কে ডাইং। যদি কোনো সমস্যা থাকে বলো, তাহলে সেগুলো সমাধান করি আমরা সিল্ক সম্পর্কে এবং অ্যাসিড ডাই দিয়ে ডাইং। এই অ্যাসিড ডাই দিয়ে শুধু সিল্ক নয়,
আরো যে প্রোটিন ফাইবার গুলি আছে সেগুলো ডাইং করা যাবে এবং মডিফাইড ফ্যাব্রিক গুলো ডাইং করা যাবে। মনে করো কটনকে যদি তুমি এরকম মডিফাইড করে সেখানে যদি তোমার পজিটিভ লাইক চার্জ করতে পারো, সেক্ষেত্রে অ্যাসিড ডাই দিয়েও কিন্তু তোমার এই সিল্ক ফেব্রিক ডাইং করা যাবে। গট ইট? ওকে, জি স্যার। তারপর কোনো প্রশ্ন থাকলে এবার বলো, আমরা সেগুলো সমাধান করি। স্যার কুল ওয়াশটা সাধারণত কত ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে? হট ওয়াশ সাধারণত 90 ডিগ্রিতে 15 মিনিটের মতো দেওয়া হয়ে থাকে, আর কোল্ড ওয়াশ সাধারণত 40 ডিগ্রিতে 15-20 মিনিট। জি স্যার। ওকে, নাও আর কোনো প্রশ্ন? না স্যার। কোনো জিজ্ঞাসা নাই? এসে কিন্তু আমি কিছু বলবো না, সরাসরি ল্যাবে কাজ করা শুরু করব। ইতিমধ্যে বড় ভাইদের কাছ থেকে যেটা কাজ করে রাখবা, কিছু ফেব্রিক স্যাম্পল জোগাড় করে রাখবা। সেটা হচ্ছে গ্রে কটন আছে কিনা আমি ল্যাবে জানি না, থাকার কথা। তারপরেও যদি সম্ভব হয় বড় ভাইদের কাছে যোগাযোগ করে ইতিমধ্যে 1-2 কেজি গ্রে কটন যেটা, আর হচ্ছে ওটা রাখলেই হবে। স্কার্ট ব্লিচ কিছু 1-2 কেজি ফেব্রিক ম্যানেজ করবা। রাজশাহী বাড়ি কার? রাজশাহী কারো বাড়ি আছে? রায়ান? স্যার রাজশাহী না স্যার, ঈশ্বরদী থেকে আসে স্যার। না, ওই জাহিদ ফেরদৌস। রাজশাহী থেকে সিল্ক সংগ্রহ করা যেত।